নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা। খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুভেন্দুর সঙ্গে হ্যাঁ মেলানোর পরই 180 ডিগ্রি ঘুরে সরকারের কাছে ক্ষমা চাইল মামনির পরিবার। তৃণমূলের সংগঠনে ববির বিকল্প তৈরি হচ্ছে, এই প্রথম সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় সংখ্যালঘু মুখ। আজিকর কেস, হয় মৃত্যুদণ্ড নয় আমৃত্যু জেল। দোষী সাব্যস্ত হতে জেলে ফিরে কি করলেন সঞ্জয়, শুনে চমকে উঠবেন। কেন নেই বাঙালি প্রার্থী, প্রশ্নের মুখে সুকান্ত। আবাস যোজনা 60,000 টাকা আছে কিন্তু জমি নেই, আবাস যোজনা নিয়ে বড় নির্দেশ নবান্নের। দিদিকে বলতে ফোন, আবাসের নাম 15 পরিবারের। বিজেপি টিএমসি 2 ঘন্টাও টিকল না, মধুচন্দ্রিমা ঘরের মেয়ে ফিরে এলো ঘরেই, মাথায় হাত তৃণমূলের। আমি 80 দিন জেল খেটেছি, এনকাউন্টারের পরই বললেন হুমায়ুন কবির। সিপিএম এর কৃষক শ্রমিক ফ্রন্টের ডাকে এবার ব্রিগেড। আসছে বিস্তারিত খবরে। 24 ঘন্টা পেরোতেই পুরো 180 ডিগ্রি ঘুরে গেল মৃত প্রসূতি মামুনি রুইদাসের পরিবার। শুভেন্দু অধিকারীর কথায় যারা সুর মিলিয়েছেন তারা এবার সরকারের কাছে ক্ষমা চেয়ে সরকারি সাহায্যের দাবি জানালো। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে, নড়ে চড়ে বসেছে প্রশাসন। মৃত্যু হয়েছে প্রসূতি মামুনি রুইদাসের। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সেই মামুনি রুইদাসের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে। সেখানেই তাদের হাতে 2 লক্ষ টাকা দিয়ে আসেন শুভেন্দু। পরবর্তী ক্ষেত্রে আরো 8 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। শুভেন্দু দাবি তোলেন প্রশাসন যেন এই পরিবারকে 50 লক্ষ টাকা দেয়। রাজ্য প্রশাসন নেতার পরিবারকে 5 লক্ষ টাকা এবং একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আগে। কিন্তু বিরোধী দলনেতা ঘুরে আসার পরই মামুনি রুইদাসের স্বামী দেবাশিস রুইদাস জানিয়ে দেন সরকারি সাহায্য তিনি নেবেন না। এখন তার পরিবারের লোকজনের বক্তব্য তারা সরকারি সাহায্য চান। তারা চান সরকার তাদের যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করুক। তারা আরো বলছেন তাদের মাথার ঠিক নেই, তাই তারা ভুলভাল বলছেন। আরো এক কদম এগিয়ে মামুনি রুইদাসের শাশুড়ি জানান তিনি সরকারের কাছে ক্ষমাও চেয়েছেন এরকম বক্তব্য রাখার জন্য। গত 1.5 দশকের বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুখ বলতে রাজ্য রাজনীতি একজনকেই চেনে, তার জবাব ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর থেকেই একটি মুখী একই সঙ্গে মন্ত্রিসভার একাধিক পদ সামলেছেন। সেই সঙ্গে দলের রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক পদের সমমহিমায় রয়েছেন ববি। তৃণমূল সংগঠনে এত উঁচু পদে আর কোনো সংখ্যালঘু মুখ ছিল না। দলের সংখ্যালঘু সেল বা সম্পাদক পদে মুসলিম নেতারা থাকলেও সংগঠনের শীর্ষ সারিতে ফিরহাদ হাকিম ছাড়া আর কেউ পৌঁছতে পারেননি। কিন্তু এই প্রথমবার সেই রসায়নে বদল ঘটতে চলেছে। শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত বদল না হলে তৃণমূল সংগঠনের সাধারণ সম্পাদক পদে অভিষেক ঘটতে চলেছে রাজ্যসভা সাংসদ শামিরুল ইসলামের। শিগগিরই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে তৃণমূল। শামিরুল তরুণ নেতা, কৃষক পরিবারের ছেলে, পেশায় রসায়নের অধ্যাপক, কিন্তু নেশায় আদ্যন্ত সংগঠক। শামিরুলকে তৃণমূলে আনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ভূমিকা ছিল। তবে বর্তমানে অন্য একটি বিষয় প্রাসঙ্গিক, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময়ে বারবার বলেছেন তৃণমূলের তিনি শেষ কথা। আগামী বেশ কয়েক বছর তিনি দল চালাবেন, অর্থাৎ শামিরুলকে সাধারণ সম্পাদক পদে তুলে আনা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সিদ্ধান্ত তা কোনোদিনই সংশয় নেই। কেন শামিরুল? তৃণমূলের অনেকে মনে করেছেন ফিরহাদ হাকিম দলের সংখ্যালঘু মুখ ঠিকই, তবে গত কয়েক বছরে বেশ কিছু ঘটনায় দেখা গিয়েছে সংকটের মুহূর্তে সংখ্যালঘুদের রাস্তা ধরে রেখে পরিস্থিতির সামাল দিতে তিনি খুব একটা সফল হননি। আর তা সে আনিস খানের মৃত্যুর পরবর্তী অধ্যায় হোক বা বগটুই সংকট, সেই তুলনায় হিন্দু নেতা হলেও একাদশ সংখ্যালঘুদের সঙ্গে অনেক বেশি যোগাযোগ রেখে চলতেন মুকুল রায়। শামিরুলকে সাধারণ সম্পাদক পদে তুলে আনা আরো একদিক থেকে অর্থবহ বলে মনে করা হচ্ছে। তা হলো সংগঠনে পুরনোরা আপাতত থাকলেও নতুন প্রজন্মকে আরো বেশি দায়িত্ব দেওয়া হবে। বাড়ির টাকা আছে কিন্তু জমি নেই, এমন পরিস্থিতিতে রয়েছে রাজ্যের 12,000 পরিবার। তাদের নিয়ে বড় নির্দেশ দিল নবান্ন। কেন্দ্রীয় সরকারের পরিবর্তে এবার আবাস যোজনা টাকা দিয়েছে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এই টাকা বিলি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আবাস যোজনার টাকা যাতে নয় হয় তার জন্য কড়া নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। নবান্ন গোটা বিষয়টি খতিয়ে দেখতেও নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। প্রথম কিস্তিতে আবাস যোজনার টাকা 12 লক্ষ পরিবারকে দিয়েছে। প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসে পৌঁছে গেছে 12 লক্ষ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে। 12,000 পরিবার আবাস যোজনার টাকা নিয়ে সমস্যায় পড়েছেন। 12,000 অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলতে পারেননি উপভোক্তারা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতেই এরকম ঘটনা রয়েছে। কারণ 12,000 পরিবারের নামে কোনো জমি নেই যেখানে তারা বাড়ি তৈরি করবে। সেই ঘটনা প্রকাশ্যে আসতে বিকল্প ব্যবস্থা নিয়ে উদ্যোগ নিয়েছে নবান্ন। নড়ে চড়ে বসেছে প্রশাসন। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছে 12 লক্ষ মানুষ আবাস যোজনার টাকা পেয়েছেন, কিন্তু 1% এই সমস্যায় পড়েছে। আমরা বিষয়টি জানার পর জেলাগুলির এই ব্যাপারে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত দপ্তর থেকে বলা হয়েছে বিভিন্ন জেলায় খাস জমি রয়েছে, সেখান থেকে জমি বরাদ্দ করতে হবে। যে ব্যক্তি সেখানে থাকেন সেখানেই জমি ব্যবস্থা করতে বলা হয়েছে। তবে এই বিষয়ে কোনো প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে কিনা জানতে চাইলে পঞ্চায়েত মন্ত্রী জানিয়ে দিয়েছেন কোনো ত্রুটি নেই। হতদরিদ্র মানুষগুলি মাথার উপর ছাদের জন্য আবেদন করেছিলেন, সরকার তাদের বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে। এটা সরকারের সাফল্য।
দিদিকে বলতে ফোন করতেই মুশকিল আসান। বাগনান 2 নম্বর ব্লকের হ্যাল্যান্ড পঞ্চায়েতের মদনমোহনপুর মাঝিপাড়ার ছোট্ট একটি মহল্লায় পাশাপাশি থাকা 15টি পরিবার যুক্ত রয়েছে আবাস প্রকল্পে। প্রথম কিস্তির 60,000 টাকা করে টাকাও ঢুকেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এলাকাটি আর্থসামাজিকভাবে অনগ্রসর। পুরুষেরা রাজমিস্ত্রি, জোগাড়ি বা দিনমজুরের কাজ করেন, মহিলারা ফুল বিক্রি বা জরির কাজে যুক্ত। স্থানীয়রা জানান, আবাসের প্রথম তালিকায় এলাকার কারো নাম ছিল না। পরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পরামর্শে বাসিন্দারা দিদিকে বলতে ফোন করে নাম নথিভুক্ত করেন। নবান্নের নির্দেশে সমীক্ষা করে ব্লক প্রশাসন তাতেই ভাগ্যের শিকে ছেড়ে ঝুপড়ি বাসী 15টি পরিবারের প্রকল্পের নিয়মে একটি ঘর, বারান্দা, রান্নাঘর এবং শৌচাগার তৈরি করতে হবে। এই জন্য মোট সরকারি বরাদ্দ 1,20,000 টাকা। তবে একইভাবে দিদিতে বলতে নাম নথিভুক্ত করেও এই এলাকায় ঝুপড়িতে বসবাসকারী আরও 15টি পরিবারের নাম আবাসের তালিকায় ঢোকেনি। এক যাত্রায় পৃথক ফল হওয়ার তার হতাশ। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমরেন্দু সামন্ত জানিয়েছেন, পরে যদি ফের টাকা দেওয়া হয়, যারা পাননি তাদেরকে বিষয়টি দেখা হবে। গৃহবধূ মামটি ভূঁইয়া, তিনি ফুল বেচেন, আবাসের প্রথম কিস্তির টাকা পেয়েছেন। ঝুপড়ি ভেঙে নির্মাণ শুরু করেছেন। তিনি বলেছেন, টাকার পরিমাণ খুব কম, তাই গায়ে গতরে খেটে রাজমিস্ত্রির খরচ বাঁচাচ্ছি। কেউ আবার সরকারি বরাদ্দের সঙ্গে নিজের টাকা যোগ করে আরো একটি ঘর তৈরির সিদ্ধান্ত নিয়েছেন, যেমন রাজেশ রাও। তিনি বললেন, ছেলে বৌমাকে নিয়ে ঝুপড়িতে থাকতাম, নিজের কিছু টাকা লাগিয়ে 2 কামরা বাড়ি করছি, নিজেরাও রাজমিস্ত্রির সঙ্গে জোগাড়ের কাজ করছি। জলপাইগুড়িতে অদ্ভুত কাণ্ড, মধুচন্দ্রিমা টিকল না 2 ঘন্টা ও বিজেপি পঞ্চায়েত সদস্যকে যোগদান করিয়ে মুখ থুবড়ে তৃণমূলের। বিজেপি থেকে তৃণমূল হয়ে ফের বিজেপিতে যোগদান করলেন পঞ্চায়েত সদস্য। মাত্র 2 ঘন্টায় শেষ হলো সম্পূর্ণ উপাখ্যান। তা নিয়ে এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে। শনিবার বিকেলে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানীর সভাকক্ষে রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছিল দীক্ষা কর্মসূচি। এই কর্মসূচিতেই রাজগঞ্জ ব্লকের বহু মহিলা কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন। এখানেই রাজগঞ্জের তৃণমূল খগেশ্বর রায়ের হাত ধরে পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য কল্পনা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কিন্তু এই যোগদান পর্বের মাত্র 2 ঘন্টা পরেই হয় ছন্দপতন, ফোঁস করে বিজেপি। পঞ্চায়েত সদস্য কল্পনা বর্মন এবং বিজেপির জেলা কমিটির সদস্য দেবাশিস দে উভয়ই একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন, কাজের প্রলোভন দেখিয়ে মিটিং এ নিয়ে গিয়ে জোর করে তৃণমূল কংগ্রেস ঝান্ডা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। উনি বিজেপিতে ছিলেন, সেখানেই আছেন। কাজের প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ উড়িয়ে দেন ঘাসফুল শিবিরের রাজগঞ্জের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়। তিনি আবার লিখিত আবেদনপত্র দেখিয়ে বললেন, ওই পঞ্চায়েত সদস্য নিজেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসার আবেদন করেছিলেন, সে ভিত্তিতেই যোগদান করানো হয়েছে। তার অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা তাকে ধমক চমক দিয়ে মিথ্যে অভিযোগ করেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখেছেন বলে জানিয়েছেন। তৃণমূল নেতারা এই কথা বললেও কল্পনা দেবী কিন্তু দলের নেতারা যে কথা বলেছেন তিনি সেই সুরেই কথাই বলেছেন। তার কথায়, আমি তো তৃণমূলে যাইনি, বিজেপিতেই আছি। আমাকে একটা মিটিং এর নাম করে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে যে এটা হবে ভাবতে পারিনি। গোয়ালপুকুরের এনকাউন্টারকে সমর্থন করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার মতে, পুলিশ যেখানে গুলি খায় সেখানে ঘটনায় ঠিকই আছে। যদিও তিনি মনে করিয়ে দেন, ভারতের সংবিধান বলা আছে, সংবিধানে বিচার ব্যবস্থায় গুলি করা উচিত নয়। তার দাবি, যোগীর রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশে যে ধরনের এনকাউন্টার হয় তা সমর্থনযোগ্য নয়। তবে বিভিন্ন কেসের গুরুত্বের ভিত্তিতে এনকাউন্টার সমর্থন করা যায় বলে মনে করেছেন তিনি। গত বুধবার প্রিজন ভ্যান থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন সাজ্জাদ। পালিয়ে যাওয়ার পর থেকেই তল্লাশি। প্রশ্ন ওঠে, একজন বন্দী আসামির কাছে বন্দুক এলো কোথা থেকে? এই প্রসঙ্গে বিধায়ক হুমায়ুন কবির দাবি করেছেন, জেলের মধ্যে বন্দুক আনা অসম্ভব। তিনি বলেছেন, আমিও এক সময় জেলে ছিলাম, সেই সময় ত্রিস্তরীয় চেকিং হতো। আমি একটা কেসে এক আইপিএস এর সঙ্গে বিতর্কের জেরে 80 দিন জেল খেটেছে। 3 বার করে চেকিং হয় জেলে, তাই ভেতর থেকে বন্দুক আনা অসম্ভব ব্যাপার। শনিবার সকালে উত্তর দিনাজপুরের সীমান্ত এলাকায় একটি মাঠের মধ্যে এনকাউন্টারে মৃত্যু হয় সাজ্জাক আলমের। পুলিশ জানিয়েছে, এই দিন আত্মরক্ষার স্বার্থে গুলি চালিয়েছে পুলিশ। সাজ্জাক আলমকে আত্মসমর্পণ করা হয়েছে বলে দাবি পুলিশের। যুব সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ হয়েছিল 2024 সালে। বা সিপিএম এর কৃষক, ক্ষেত মজুর এবং শ্রমিক সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ হতে চলেছে আগামী 20 এপ্রিল। সিপিএম এর শ্রেণীভিত্তিক সংগঠনগুলির তরফে এমন সমাবেশের আয়োজন সাম্প্রতিককালে প্রথম। বাম সূত্রের ব্যাখ্যা, রাজ্যে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে মূলত খেটে খাওয়া প্রান্তিক জনতার কাছে দলের সংগঠনকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ। শ্রম কোড বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, শ্রমিক ও ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধির সহ 10 দফা দাবির সামনে রেখে আগামী 20 এপ্রিল ব্রিগেডের সমাবেশের ডাক দিয়েছে কৃষক সভা। সেতুর তরফে অনাদি সাহু, সুভাষ মুখোপাধ্যায়, কৃষক সভার অমল হালদার, তুষার ঘোষ, ক্ষেতমজুর ইউনিয়নের নিরাপদ সর্দারেরা শনিবার ঘোষণা করেছেন, ব্রিগেডের আগে ফেব্রুয়ারি-মার্চ মাস জুড়ে জেলায় জেলায় পদযাত্রা এবং নানা কর্মসূচি চলবে। সচরাচর ব্রিগেড সমাবেশ শীতকালে হয়। সিপিএম সূত্রে খবর, এবার দলের সমর্থন পর্বে, সম্মেলন পর্বে এবং পার্টি কংগ্রেসের জন্য সমাবেশ পিছিয়ে এপ্রিলে করা হচ্ছে। সেটুর রাজ্য সম্পাদক অনাদি এবং রাজ্য সভাপতি সুভাষ কলকাতা প্রেস ক্লাবে এদিন শ্রমিক কৃষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের পরিস্থিতির কথাও তুলেছেন। তাদের বক্তব্য, রাজ্য সরকারের স্বেচ্ছাচারিতা চলছে, দুর্নীতি কেলেঙ্কারিতে শাসক দলের নেতা মন্ত্রীরা হয় জেলে না হয় বেলে আছেন।
রাজ্যের অর্থনীতি বিপর্যস্ত, প্রায় 7 লক্ষ কোটি টাকা ঋণের জালে রাজ্য। গত 13 বছর রাজ্যে কোনো শিল্প বা নতুন বিনিয়োগ নেই, রাজ্যে কাজ নেই। বেকার যুবক যুবতীরা পরিযায়ী শ্রমিক হয়ে কাজের সন্ধানে অনিশ্চিত জীবন নিয়ে ভিন রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। রাজ্যে নারীদের নিরাপত্তা বিপন্ন, আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারও প্রহসনে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার অবশ্য কটাক্ষ করেছেন শূন্য হয়ে যাওয়া দলের অন্তিম আর্তনাদ। বাংলার মানুষ সামনের দিকে এগোতে চাইছেন, ছেড়ে আসা অন্ধকারে ফিরবেন কেন? দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 8ম বেতন পে কমিশনের অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2026 সালে নতুন বেতন পে কমিশন লাগু হয়ে যাবে। আর নতুন বেতন পে কমিশন মানেই হলো বেতনের বিরাট লাভ দেখতে পাওয়া যাবে। যদিও কোন মাস থেকে নতুন পে কমিশন লাগু হবে সেই বিষয়ে এখন অব্দি কেন্দ্রের তরফে কোনো রকম সিদ্ধান্ত মেলেনি। এদিকে হু হু করে বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এবং ডি এর পরিমাণ, অন্যদিকে কপাল কার্যত ফুটোই রয়ে গেছে বাংলার সরকারি কর্মীদের। এক কথায় দিনে দিনে বেড়ে চলেছে কেন্দ্রের সঙ্গে বাংলার সরকারি কর্মচারীদের ডিএর ফারাক। বর্তমান সময়ে কেন্দ্রের কোটি কোটি কর্মচারী 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, সেই সঙ্গে মহার্ঘ ত্রাণ সহ আরো অন্যান্য ভাতার সুবিধা রয়েছে। সেখানে অন্যদিকে বাংলার সরকারি কর্মীরা মাত্র 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। স্বাভাবিকভাবেই সকলের রাগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এদিকে সুপ্রিম কোর্টে বারবার মামলা উঠলেও সেখানেও রীতিমতো খালি হাত থেকেই ফিরতে হচ্ছে সাধারণ কর্মচারীদের। 2025 সালে মার্চ মাসে সুপ্রিম কোর্টে বাংলার ডিএ মামলার শুনানি হবার কথা রয়েছে। যদিও আদালত কতটা সকলকে স্বস্তি দিতে পারে সেই নিয়ে ইতিমধ্যে উঠছে একাধিক প্রশ্ন। গত 2023 সালের বড়দিনে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছিল, তবে 2024 বড়দিনে আর সেই সংক্রান্ত কোনো ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, বর্তমানে বাংলার সঙ্গে কেন্দ্রের ডিএর ফারাক 39%। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলার সঙ্গে কেন্দ্রের ডিএর ফারাক 39%। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।